প্রিয় দর্শক, প্রশ্নোত্তরের আজকের পর্বে আমরা এমন একজন মানুষকে আমন্ত্রণ জানিয়েছি যিনি প্রযুক্তি এবং উদ্ভাবন দুনিয়ার এক অন্যতম নাম। আমাদের বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে কাজ করছেন। দীর্ঘ সময় প্রযুক্তি জায়ান্ট কোম্পানি এরিক্সনের প্রধান গবেষণা কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। সেই ব্যক্তিত্ব আজকে আমাদের প্রশ্নোত্তরের মুখোমুখি হয়েছেন। মোহাম্মদ ইমাদুর রহমান, কেমন আছেন আপনি? ধন্যবাদ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে জি। আমরা গ্রিন টিভিতে পেয়ে আজকে খুবই আপ্লুত যে আপনাকে পেয়েছি এবং প্রযুক্তি আমাদের নিয়ে বাংলাদেশের প্রযুক্তির ফিউচার নিয়ে আমরা আপনার সাথে কথা বলতে চাই। শুরুতেই আসতে চাই যে আপনি দীর্ঘ সময় এরিক্সনের সাথে কাজ করেছেন, গবেষণা নিয়ে কাজ করেছেন, প্রধান গবেষণা কর্মকর্তা হিসেবে ছিলেন। সেই আলোকে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি এখন পরিচালনা করছেন, সেই অভিজ্ঞতাটা কাজে লাগছে। আ ব্যবসায়িক কৌশলে বেশ কিছু পরিবর্তন আপনি এনেছেন, আমরা দেখেছি। আ সেইটাকে আসলে কিভাবে এগিয়ে নিচ্ছেন? সেই প্রসঙ্গ জানতে চাই। ১ম এ ধন্যবাদ আমাকে গ্রিন টিভিতে ইনভাইট করার জন্যে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এটা একটা সরকারি মালিকানাধীন, পূর্ণাঙ্গ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। ডাক এবং টেলিযোগাযোগ বিভাগের অধীনে একটা প্রতিষ্ঠান। তো আমাদের মেইন স্কোপটা হচ্ছে যে বাংলাদেশে স্যাটেলাইট টেকনোলজি রিলেটেড যত ধরনের সার্ভিসেস দেওয়া যায়, সেই ধরনের সার্ভিসেসগুলো বাংলাদেশে সেটাকে অ্যাভেলেবল করার জন্য। তো এটা যেহেতু একটা প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান, তো এখানে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে কম্পিটেন্স। এই প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানে যদি প্রপার কম্পিটেন্স তৈরি না হয়, তাহলে এটাকে আসলে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন। কম্পিটেন্স, দুই ধরনের কম্পিটেন্স। একটা হচ্ছে এই মুহূর্তে আমরা যা হ্যান্ডেল করতেছি, আর আরেকটা কম্পিটেন্স লাগবে, সেটা হলো আসলে এই স্পেসিফিক টেকনোলজি সেক্টর কোন দিকে যাচ্ছে। এটা না জানলে আপনি ২ দিন পরে এই কোম্পানি আসলে অবসলিট হয়ে যাবে। তো এই কম্পিটেন্স বিল্ড আপের কাজটা ভেরি ইম্পর্টেন্ট। আর এরপরে তো হচ্ছে বিজনেস সাইড। বিজনেস সাইডের জন্যে সার্ভিস ইনোভেশন ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে আপনি যদি যে টেকনোলজিক্যাল যে সার্ভিসগুলো আছে, এই সার্ভিসগুলোকে আপনি এইখানকার মানুষের বা এখানকার কোম্পানিগুলোর বা এখানকার কাস্টমারদের নিড অনুযায়ী অ্যাডজাস্ট করা এবং এখানে একটা বিজনেস কেস তৈরি করা, দ্যাটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তো আমরা মূলত এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি। আমি ব্যক্তিগতভাবে আমার দীর্ঘদিনের যে কাজের অভিজ্ঞতা, সেটাকে এখানে কাজে প্রায় এখানে ১৭ অ্যাডপ্ট বছর করার আপনি চেষ্টা করতেছি। গবেষণায় কাজ করেছেন জি। এবং প্রায় ৩০০ র অধিক আপনি ইউএসএ পেটেন্টের অধিকারী আপনি। হুম। সেই আলোকে মানে গবেষণা বা ডেভেলপমেন্টের জন্য আসলে কি পদক্ষেপ নেওয়া জরুরি মনে করছেন? যেমন নাম্বার 1 হচ্ছে আমাদের বাংলাদেশে ইন জেনারেল শুধু স্যাটেলাইট সেক্টরে না, সকল সেক্টরে দরকার হচ্ছে মোর অ্যান্ড মোর ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন। হ্যাঁ? হুম, এ ইউনিভার্সিটির মধ্যে, একাডেমিয়ার মধ্যে প্রচুর ব্রাইট স্টুডেন্টরা থাকে এবং দে হ্যাভ এ লট অফ এনার্জি, তারা অনেক কিছু করতে চায়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইন্ডাস্ট্রি জানে আসলে দেশের জন্য কী দরকার, মার্কেটের জন্য কী দরকার, হোয়াট মেক্স দ্য বিজনেস। তো এই ২ টা নলেজ যদি এক হয়, তাহলে আসলে মেধা এবং নিড অফ দ্য সোসাইটি, নিড অফ দ্য মার্কেট এক হবে। তখন যে গবেষণা হবে, যে স্টাডি হবে, সেটা ইউজফুল হবে। হুম। আদারওয়াইজ ইউনিভার্সিটিতে শুধুমাত্র তথ্যগত পড়াশোনা করা হবে এবং এটা হয়তো অনেক নলেজ হবে, কিন্তু একজন ফ্রেশ গ্র্যাজুয়েট সে যখন ইন্ডাস্ট্রিতে যাবে, এটা জিরো থেকে আবার শুরু করতে হবে। তো এই জায়গাতে আমরা কাজ করতেছি, অ্যাটলিস্ট আমাদের সেক্টরে আমরা ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন নিয়ে আমরা অনেক কিন্তু সেখানে কাজ একটা বড় করতেছি। ঘাটতি দেখছেন কিনা? ডেফিনেটলি আমাদের একটা বড় সমস্যা হচ্ছে ইন্ডাস্ট্রির এক্সপার্টরা চিন্তা করেন যে ইউনিভার্সিটিতে খুব ভালো গ্রাজুয়েট বের হচ্ছে না। হুম, ইউনিভার্সিটির লোকজন মনে করেন যে ইউনো ইন্ডাস্ট্রি ইজ নট ডুইং এনিথিং। হুম, সো হুম, দ্যার ইজ এ ডিসকানেকশন, হুম, হুম, মিসট্রাস্ট। হ্যাঁ? এটা ভাঙার জন্য কাজ করতে হবে এবং আপনি একটা জিনিস দেখবেন, পৃথিবীতে যারাই গত ৪০, ৫০, ৬০ বছর যারাই যেসব দেশই আসলে ইকোনমিক্যালি ডেভেলপড হয়েছে, এইসব দেশের একটা কমন ট্রেন্ড হলো যে ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটি দে ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড। দেখুন, চতুর্থ শিল্প বিপ্লবের কথা যদি বলি, সেটা আমরা আমাদের মিট করতে হবে, না হলে পিছিয়ে পড়বে বাংলাদেশ। আ সেই জায়গাতে পৌঁছানোর জন্য ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন নিয়ে প্রচুর কথা দীর্ঘ সময় ধরেই হচ্ছে। কিন্তু আপনি বাংলাদেশে আসার পরে, দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। বাংলাদেশে আসার পরে সেখানে কোথায় আসলে গ্যাপ দেখতে পাচ্ছেন এবং সেই গ্যাপগুলোকে পূরণ করার জন্যে মানে বাংলাদেশ সরকার সহ আ যারা আসলে অর্থনৈতিক জায়গা নিয়ে
কাজ করেন এবং কর্পোরেট বিজনেস পার্সোনালিটি কিভাবে কোপ আপ করতে পারে? সো ওয়ান্স অ্যাগেন এখানে যেটা দরকার সেটা হলো এখানে সরকার থেকে একটা ভেরি ওয়েল ডিফাইন্ড পলিসি দরকার, নাম্বার ওয়ান। কারণ হচ্ছে ইন্ডাস্ট্রি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি হচ্ছে দে নিড টু মেক প্রফিট, রাইট? আদারওয়াইজ ইন্ডাস্ট্রি ডাজন্ট মেক সেন্স, রাইট? ওরা বিজনেসে, সো তারা দে নিড টু মেক প্রফিট। যার কারণে ওরা নর্মালি এখন কোন ধরনের বিজনেস মেক সেন্স ওইটা নিয়ে ওরা কাজ করবে। এখন ভবিষ্যতের রেডিনেসের জন্যে, যেটাকে আমরা যে ইন্ডাস্ট্রি 4.0 যেটাকে আমরা বলতেছি আর কি, সেটার জন্য কিন্তু গভর্নমেন্টকে ইনভেস্ট করতে হবে, বিকজ দ্যাট ওয়ান উইল নট মেক মানি টুডে, রাইট? সেটা 5 বছর ইটস ফর ফিউচার। ইজ ফর ফিউচার, রাইট? ওই ইনভেস্টমেন্টটা আসলে গভর্নমেন্টকে করতে হবে। হ্যাঁ, তো এই জায়গাতে একটা সরকারের একটা পলিসিগত ইন্টারভেনশন লাগবে, একটা নলেজ গ্যাপ তো ইনিশিয়েটিভ লাগবে। ডেফিনেটলি আমাদের যেহেতু আমরা কোনো স্ট্রাকচার তৈরি করি নাই, যার কারণে উই হ্যাভ এ হিউজ ল্যাক অফ কম্পিটেন্সেস। হ্যাঁ, তো এটার জন্য আবার আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে শর্ট টার্মে এই কম্পিটেন্স গ্যাপটাকে সামহাও আপনাকে ফিল আপ করতে হবে। এবং আমি পার্সোনালি দেখি এটার একটা ভালো সোর্স হলো আমাদের ডায়াসপোরা। উই হ্যাভ সো মেনি গুড পিপল ইন মেনি ডিফারেন্ট প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড। আমরা যদি প্রপার ওয়ার্কিং কন্ডিশন তৈরি করতে পারি, মেনি অফ দেম উইল কাম ব্যাক। not necessarily that everyone দেশের বাইরে থাকে for money. It's also because they have security for their children, for their family, for their life, and then working environment. That's very important. আপনার যদি এরকম একজন গবেষক বাংলাদেশে আসবে, তার গবেষণাকে যদি কেউ কোনো ইম্পর্টেন্স না দেন, তাহলে সেটা কখনো আসবে না। তো এটা আসলে মোর আমাদের ওই এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে। ইন দ্যাট ওয়ে আমরা শর্ট টার্মে এই ল্যাক অফ কম্পিটেন্সের ইস্যুটাকে আমরা হ্যান্ডেল করতে পারি। সেই ডায়াসপোরাকে যদি আমরা সত্যি টার্গেট গ্রুপ ধরি এবং তাদেরকে আসলে আনতে চাই, যেটা ব্রেন ড্রেনটাকেও অনেকটা কমে দেবে, কিন্তু সেখানে বাধাটা কোথায় দেখছেন? একদম আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি বলেন। নাম্বার ওয়ান হচ্ছে আমরা আনফর্চুনেটলি এখনও মেরিটোক্রেসি বেসড সিস্টেম করতে পারি নাই। হ্যাঁ, আমরা এখনও ইটস এ ভেরি মাচ পার্সোনাল রিলেশনশিপ বেসড, পার্সোনাল কন্ট্যাক্ট বেসড সিস্টেম। তো মেরিটোক্রেসি বেসড যদি আমরা সিস্টেম না করতে পারি, তাহলে এখানে মেধা আসবে না। ইট হ্যাজ টু বি ডান লাইক দ্যাট। এটা এই জন্য আমাদেরকে এটা কিন্তু একটা বিগ কালচারাল শিফট লাগবে। হ্যাঁ, যে মেধার মূল্যায়ন হবে, তখন আপনি মানুষ জানবেন। আর নাইলে একজন মেধাবী মানুষ মনে করবে যে ওয়াই শুড আই লিভ এ জব ওর এ ক্যারিয়ার যেখানে আই হ্যাভ এ লট অফ ভ্যালু। মানে সিকিউরড লাইফ রেখে আমি কেন আসবো, রাইট? তো এই জন্য আমাদেরকে প্রথমেই ইন জেনারেল আমাদেরকে এই মেধাভিত্তিক একটা সোসাইটি করতে হবে। এটা যদি আমরা বিল্ড আপ করি, তাহলে দেখবেন যে অনেক জায়গা থেকে অনেক মেধাবীরা ফিরবে। এবং সেই মেধাবীরা, আপনি আপনার কথার মধ্যে বলছিলেন যে আসলে তরুণরা মেধাবী আছে এবং প্রযুক্তিগত উন্নয়ন দরকার। প্রযুক্তিগত উন্নয়ন করবার জন্য যে মানসিকতা বা বিজ্ঞান মনস্ক জাতি তৈরি করা, সেখানে আমরা পিছিয়ে আছি কোথায় কোথায় মনে হচ্ছে আপনার? নাম্বার ওয়ান হচ্ছে আমাদের আওয়ার ইউনিভার্সিটিজ আর ল্যাকিং। হ্যাঁ, আমরা আসলে ইন্ডাস্ট্রি 4.0 যেদিকে যাচ্ছে, ভেরি উইথ অল রেসপেক্ট, আমি যেটা দেখি সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিগুলো এখনও 2010 সালের গ্রাজুয়েট তৈরি করতেছে। বাট উই নিড টু প্রডিউস গ্রাজুয়েটস ফর 2040, 2050, বিকজ আজকে আমার যে ইয়াং প্রফেশনাল আজকে জব মার্কেটে ঢুকবে, সে যদি 30-35 বছর কাজ করে, সে 2060 পর্যন্ত কাজ করবে, রাইট? তো আমাকে গ্রাজুয়েট তৈরি করতে হবে ফর 2035, 2040, 2045, নট দ্য 10 years বিফোর, রাইট? তো ইউনিভার্সিটিগুলোকে মানে ড্রাস্টিক্যালি ইমপ্রুভমেন্ট লাগবে। ইউনিভার্সিটিতে সেখানে নিশ্চয়ই কারিকুলামে পরিবর্তন আনতে হবে। নাম্বার ওয়ান কারিকুলাম, নাম্বার টু হচ্ছে যে টিচারদের আরও এক্সপোজার লাগবে। হ্যাঁ, ইউনিভার্সিটি টিচারদের কে বাইরে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ করে দিতে হবে, তাদেরকে বিভিন্ন ধরনের রিসার্চ কোলাবোরেশনে তাদেরকে এঙ্গেজ করতে হবে। এবং এই যে ইউনিভার্সিটির মধ্যে ওয়ান্স অ্যাগেইন ইট হ্যাজ টু বি এ মেরিটোক্রেসি বেসড সিস্টেম। আমাদের দেশে এরকম হয় যে কেউ দেখা যাচ্ছে যে উইদাউট এ পিএইচডি কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাচ্ছেন। প্রফেসর হওয়ার জন্য পিএইচডিকে মাস্ট করতে হবে, এবং পিএইচডি গবেষণা করে যারা আসবে, এবং সেই গবেষণাটাও হতে হবে আসলে মানসম্মত গবেষণা, নিশ্চয়ই। ডেফিনেটলি। হ্যাঁ, এই জন্যে আমাদের চারপাশে অনেক দেশ, যেমন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড,
ভিয়েতনাম, তারা সরকারিভাবে অনেক উদ্যোগ নিয়েছে যে বহির্বিশ্বের যেসব ইউনিভার্সিটিতে মানসম্পন্ন গবেষণা হয় তাদের সাথে ফান্ডিং দিয়েছে, যাতে করে দেখে তাদের নিজস্ব ইউনিভার্সিটিগুলো ওইসব ইউনিভার্সিটির সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে। তা আমাদেরকে এবং এই কাজটা সরকারকে করতে হবে, কারণ এই ইনভেস্টমেন্টটা আর কেউ করতে পারবে না। আর এই ইনভেস্টমেন্টটা হচ্ছে যে উই আর ইনভেস্টিং ইন পিপল। সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে সরকারের শিক্ষা খাতে আসলে বাড়ানো দরকার, বাজেট বাড়ানো দরকার আছে? আমার কাছে মনে হয় যে বাজেট ইজ ওয়ান ইস্যু, কিন্তু এই জিনিসগুলোকে নিয়ে একটা গ্র্যান্ড প্ল্যান করার জন্য উই উইল নিড পিপল হু রিয়েলি যারা এই স্ট্র্যাটেজিটা ডিফাইন করতে পারবেন, পলিসি বেস কিছু স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারবেন, এবং ওইটাকে রোল আউট করার মতো, ওইটাকে ইমপ্লিমেন্ট করার মতো মানুষ থাকতে হবে। আর ফাইন্যান্সিং অফকোর্স সেই মানুষগুলো তো মানে লিডারশিপ থাকতে হবে, সেটা কি বোঝাতে চেয়েছেন? এক্স্যাক্টলি। এবং বাংলাদেশে আমি বিশ্বাস করি বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেয়ার আর এক্সেলেন্ট পিপল, তাদেরকে কাজের সুযোগ করে দিতে হবে। আমাদের কিন্তু ইন জেনারেল আমি আসলে ওইভাবে দেখি না যে আমাদের মধ্যে মেধার অভাব। আসলে আমাদের যে যে গ্রুপ অফ পিপল যারা আছেন তাদেরকে যদি আপনি প্রপারলি টেক কেয়ার করেন, তাহলে আমাদের দেশে মেধার অভাব না, আমাদের দেশে সিস্টেমের অভাব। হ্যাঁ, একটা সিস্টেম যেখানে একটা সিস্টেম যেটা আসলে আমাদের ইয়াং গবেষকদেরকে, ইয়াং প্রফেসরদেরকে এবং ইয়াং গ্রাজুয়েটদেরকে টেক কেয়ার করবে, আমাদের ওই সিস্টেমটা দরকার। একটা বিষয় কিন্তু সারা বিশ্বেই যে প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এসেছে, এআই এসেছে, মেশিন লার্নিং এসেছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় এই জিনিসগুলোকে কিভাবে আসলে আমরা মানে নিয়ে আসতে পারি, এবং এই জায়গাগুলোকে কিভাবে আমাদের স্টুডেন্ট, আপনি বলছিলেন যেটা যে স্টুডেন্ট এখন যারা বের হচ্ছে তাদেরকে তৈরি করতে হবে 10 বছর পরে, 20 বছর পরে, এইটাকে কিভাবে আমরা আসলে তাদের কাছে নিয়ে আসতে পারি? দেখেন, একটা জিনিস হচ্ছে যে মানে পৃথিবীতে এখন জব মার্কেট যেদিকে যাচ্ছে, উইদিন ইভেন লেস দেন 10 ইয়ার্স, হ্যাঁ, আমরা দেখতে পারবো যে ফর ইচ অ্যান্ড এভরি টাস্ক, ফর ইচ অ্যান্ড এভরি প্রফেশন, এআই অ্যাওয়ারনেস, এআই আন্ডারস্ট্যান্ডিং হাউ এআই ওয়ার্ক, এবং এটা মিনিমাম এই নলেজটা থাকা যে এআই কী করতে পারে অ্যান্ড কী করতে পারে না, ফর এনি সেক্টর ইট উইল বিকাম দ্য বেস লাইন ফর এনিথিং। এবং আমি যেটাকে দেখি সেটা হচ্ছে যে ভেরি সুন আমরা যেটাকে বলি যে কাইন্ড লাইক টি শেপ স্কিল সেট, মানে হচ্ছে যে কেউ যদি এগ্রিকালচারিস্ট হন তাহলে অন এগ্রিকালচার দে হ্যাভ এ ডিপ নলেজ, বাট এগ্রিকালচারের ক্ষেত্রে এআই কী করতে পারবে, সো লাইক এ ব্রড নলেজ। কেউ যদি সাংবাদিক হন তাহলে সাংবাদিকতার ডিপ নলেজ লাগবে, বাট হাউ এআই ক্যান হেল্প জার্নালিজম। কেউ যদি লয়ার হন তাহলে লোতে তার ডিপ নলেজ থাকবে, আবার দেয়ার উইল বি ব্রড বেস আন্ডারস্ট্যান্ডিং অন how AI can help in everything, in medical science, in each and every sector. তো আমাদেরকে ওই রকম গ্রাজুয়েট তৈরি করতে হবে। তো এটা করতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো ওই যে একটু আগে আমরা যেটা বলেছি, ইউনিভার্সিটির কারিকুলামগুলোকে পরিবর্তন করতে হবে। আর এটা কিন্তু এত ইজি না, কারণ আপনি কারিকুলাম পরিবর্তনের টিচার লাগবে তো। সো দেন ইউ নিড টু ট্রেন দ্য টিচার্স এন্ড ইউ নিড টু অলসো ইউ নিড টু এনগেজ দেম ইন দিস প্রসেস। মানে এটা সুদূরপ্রসারী একটা পরিকল্পনা এবং লং টার্মে এগুলোকে নিয়ে আসতে হবে আমাদের। কিন্তু আবার আপনি ইউনিভার্সিটিতে যেটা করতে পারেন সেটা হলো আপনি অলরেডি ইউনিভার্সিটিতে কোর্সেস হিসাবে এটাকে শেখানো আপনি শুরু করে দিতে পারেন। আমি মনে করি ওইটা এত লং টার্মের ব্যাপার না, এটা একটু শর্ট টার্মেই আসলে ইন্ট্রোডিউস করা যাবে। কিন্তু যেটা লং টার্মে করা দরকার সেটা হলো যে হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারিতেই অলরেডি আমাদের ইয়াঙ্গার জেনারেশনকে অলরেডি টু টিচ দ্যাম হাউ এআই ওয়ার্কস, এআই টুলগুলো দিয়ে আমি কি করতে পারি কি না করতে পারি। হ্যাঁ, সো এই জিনিসগুলো একবারে মনে করেন যেমন পাইথন ইজ এ ল্যাঙ্গুয়েজ যেটা এ লট অফ এআই টুলস আর ডিফাইন। এই পাইথনের বেসিকগুলা অ্যাকচুয়ালি ক্লাস 6-7 থেকেই আসলে আমাদের কারিকুলামে ঢুকে যাওয়া উচিত, এবং এটাকে একটা জাতীয় মুভমেন্ট হিসাবে নেওয়া দরকার যে উই ওয়ান্ট টু ক্রিয়েট লেটস এ সার্টেন নাম্বার অফ পিপুল উইদিন 10 ইয়ার্স যারা আসলে অ্যাটলিস্ট এআইকে কীভাবে ইউজ করতে হয়, এআইকে দিয়ে কী করা যায়, এআইকে দিয়ে আমরা কোন ধরনের কাজ করাইতে পারবো, ওই ট্রেনিংটা আমাদের দরকার। এর মধ্যে আবার তখন একটা গ্রুপ দে উইল গো এ লিটল বিট ফার্দার, সবাই করবে না, একটা গ্রুপ যাবে দে উইল লার্ন মোর, ওরা আরও ডিপ প্রোগ্রামিং শিখবে, দেন তারা যাবে যে এআই অ্যাপ তৈরি করবে, সো বাট আপনার বেস লাইনটা আপনাকে তৈরি করে দিতে হবে।
কিন্তু আপনি এই যে দীর্ঘ সময় দেশের বাইরে কাজ করেছেন, এখন বাংলাদেশে এসে কাজ করছেন। এই যে মুভমেন্টের কথা বললেন, এই মুভমেন্টের গ্যাপ দেখছেন কোথায়, কোথায় এবং কতটুকু পরিমাণে কাজ আপনি দেখছেন? সেটাতে কতটুকু আশাবাদী হয়ে ওঠা যায়? এখন পর্যন্ত যতগুলা ইনিশিয়েটিভ আমি দেখতেছি দে আর মেইনলি ফ্রম প্রাইভেট সেক্টর, হুম, এবং এইখানে কিন্তু পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটিদের মধ্যে একটা ক্লিয়ার ডিফারেন্স হয়ে যাচ্ছে। অনেকগুলা প্রাইভেট ইউনিভার্সিটি এখন, টু নেম এ ফিউ, যারা অলরেডি এআই রিলেটেড কোর্সেস তাদের কারিকুলামে নিয়ে হুম, এসেছেন, হুম, সো ওই গ্রাজুয়েটরা অলরেডি অন্যান্য গ্রাজুয়েটদের চেয়ে হেড থাকবে। হুম, হুম, হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো একটা বেনিফিট আছে, সেটা হলো দেখেন অ্যাডপ্ট, তারা একজন প্রফেসরকে ইজিলি নিয়ে নিতে হুম, পারে, একটা কোর্স তারা ইজিলি হুম, নিয়ে হুম, নিতে পারে। বাট পাবলিক ইউনিভার্সিটিগুলোতে দ্যার ইজ এবং আপনি যেটা বলছেন যে ইস্যু, ডায়াসপোরাকে কানেক্ট করা, সেটা তারা খুব ইজিলি করতে পারে। ইজিলি করতে পারে, এবং হুম, অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি করতেছে এটা। হুম, তো এইখানে একটা গ্যাপ, একটা বড় গ্যাপ হচ্ছে যে যে এডুকেশনাল ইনস্টিটিউটগুলোর মধ্যে টু ইন্ট্রোডিউস এআই রিলেটেড কোর্সেস অ্যান্ড সো অন, এটা নিয়ে রিলাক্টেন্স। হ্যাঁ, এটা ভেরি ইজিলি আন্ডারস্টুড। একজন প্রফেসর যিনি এআই বুঝেন না, উনি চাবেন না যে এআই নিয়ে হুম, কিছু আছে, হুম, ইটস ভেরি ইজিলি আন্ডারস্টুড, রাইট? কিন্তু এটা করার জন্য ওই যে আবার ওই গ্যাপ ফিলিংয়ের কাজটা করতে হবে। উই নিড টু ফাইন্ড মেকানিজম, যে বাইরের থেকে কাউকে, যেমন আমরা বাংলাদেশে আমরা এইভাবে শুরু করতে পারি, গভর্নমেন্ট ক্যান হ্যাভ এ স্কিম, যে একজন এআই ইঞ্জিনিয়ার, বাংলাদেশি এআই ইঞ্জিনিয়ার গুগলে কাজ করে, সে বছরে 3 মাস একটা ইউনিভার্সিটিতে এসে পড়ালো, হুম, এবং ওই কোম্পানিগুলো ইজিলি তাকে সাবাটিক্যাল ছুটি দিবে। হুম, হুম, সো দেন, বাট উই মাস্ট হ্যাভ এ মেকানিজম হিয়ার। হুম। একজন কেউ, আই এম শিওর দ্যাট স্কোপটা তৈরি করতে হবে। স্কোপটা তৈরি করতে হবে, এই সিস্টেমটা তৈরি করতে হুম, হবে, হুম, এবং এই সিস্টেমটা করতে হলে উই নিড ফান্ডস। হ্যাঁ, এবং এই ফান্ডসটা তৈরি করতে হলে দেন উই নিড টু গেট এ রিয়েলি লাইক এ রিসার্চার এক্সচেঞ্জ, এক্সপার্ট এক্সচেঞ্জ, এবং আই এম শিওর সো মেনি, মানে খুবই মেধাবী বাংলাদেশের হয়তো সে সারা বছরের জন্য আসবে না, কিন্তু 2-3 মাসের জন্য আসবে, এসে সে মেশিন লার্নিং শিখে যাবে। হুম, ইউনো, তাকে যদি আপনি মনে করেন ঢাকা ইউনিভার্সিটি, তাকে যদি আপনি বলেন ঠিক আছে 3 মাস ঢাকা ইউনিভার্সিটিতে থাকবে, এবং বিকজ দিস পারসন ইজ কামিং টু টিচ, দে উইল গিভ দেয়ার এভরিথিং টু টিচ, রাইট? তো এই মেকানিজমগুলো আমাদেরকে তৈরি করতে আমাদের হবে। জন্য কোনটা মোর ইফেক্টিভ? আমরা ৩ টা ঘটনা দেখি যে বাংলাদেশ থেকে এক্সপার্ট হওয়ার জন্য বাইরে ভ্রমণে যান। ২ হচ্ছে বাংলাদেশে বিদেশীদেরকে আনা হয় বাংলাদেশকে অ্যা গ্রহণ করার জন্য বিভিন্ন ডেভেলপমেন্ট কাজে। আর আমরা এই আলোচনার মধ্যে ছিল যে আমরা আমাদের বাংলাদেশি ডায়াসপোরাকে আমাদেরকে সাথে কানেক্ট করতে পারি। তারা টাইম টু টাইম এসে আমাদেরকে ডেভেলপ করতে পারে। আপনার কাছে কোনটাকে সবচাইতে বেশি উপযুক্ত মনে হয়? প্রথম কি হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় সেই যে আপনি ইয়াঙ্গার জেনারেশনকে বাইরে পাঠিয়ে ট্রেন করা, অ্যান্ড দেন ইউ রিস্ক দ্যাট সাম or many of them will not come back. রাইট। যেটা আসলে আমাদের ব্রেইন পাচার হয়ে যায় আমরা সবসময় হয়ে বলি। যাচ্ছে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, তো এটা ইউ রান দ্যাট রিস্ক, হুম, অ্যান্ড আই থিঙ্ক ইউনো মেধাকে আপনি যদি প্রপার পরিবেশ না দেন, রাইট। তাইলে ওকে আপনি পাবেন না, এটাই রিয়ালিটি। মানে তাকে সুযোগ দিতে হবে। তাকে প্রপার সুযোগ দিতে হবে, তাকে পরিবেশ দিতে হবে, রাইট? ওইটা যদি আমরা না করি তাহলে আর আদারটা হচ্ছে যে আপনি যদি ডায়াসপোরা থেকে আমাদের যারা প্রবাসী, যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, তাদেরকে যদি আপনি ইভেন শর্ট টার্ম 6 মাস 1 বছরের জন্য যদি নিয়ে আসতে পারেন, দ্যাট উইল ফিল দ্য লাইক এ শর্ট টার্ম গ্যাপ। আপনার সাথে যে কথাটা হচ্ছিল, এখানে আরেকটা বিষয় চলে আসে যে এই যে এআই, অটোমেশন, মেশিন লার্নিং এই প্রসঙ্গগুলো আসলেই না জব মার্কেট সংকোচনের একটা প্রসঙ্গ চলে আসে যে এতে আমাদের জব মার্কেটকে মানে সংকোচন করবে কিনা, আমরা আসলে জব হারাবো কিনা এই প্রসঙ্গগুলো চলে আসে। একটা ভয় কাজ করে। সেই ভয়কে আসলে জয় করার উপায়টা কি? আমি মনে করি না যে আসলে মানে জব মার্কেট সংকুচিত হয়ে যাবে। হ্যাঁ, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আসলে টাস্ক লেভেলটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখন যেভাবে কাজ করি, এই ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। ভবিষ্যতে সেটা হবে যে 2 ধরনের এমপ্লয়ি গ্রুপ থাকবে। এ গ্রুপ যেটা এআই ইউজ করবে, আরেকটা গ্রুপ যেটা এআই ইউজ করবে না। তো ভবিষ্যতে যদি কেউ চাকরি হারান, তাহলে এআই কাছে চাকরি হারাবেন না, চাকরি হারাবেন দ্য পারসন বিহাইন্ড দ্য এআই। মানে যে আসলে স্কিল না, স্কিল সময়ের না, সাথে, সাথে নিজেকে স্কিল আপ করে। বেসিক্যালি। যেমন ডিফারেন্সটা কী হবে দেখেন, এনি টাস্ক যেটা করার জন্য কোনো চিন্তা করার দরকার নেই, আপনাকে অর্ডার দেওয়া হলো, আপনি এটা করলেন। যে টাস্কটাতে চিন্তা করার দরকার নেই, ওই টাস্কগুলো মেশিন করবে, ওইটা এআই করে ফেলবে। কিন্তু এনি জব দ্যাট উইল রিকোয়ার থিঙ্কিং, ওইটা মানুষকে করতে হবে। হ্যাঁ,
তো যার কারণে নেক্সট জেনারেশনের সকল কাজের জন্যে থিঙ্কাররা ছাড়া, তাদের মানে চিন্তাশীল মানুষ ছাড়া আর বেশি কোনো কাজ থাকবে না। তো এই জন্য দেখেন, এটা কিন্তু হোয়াট ডাজ ইট মিন, এর মানে হচ্ছে যে আপনি একবারে আমাদের স্কুলের মানে হাই স্কুল থেকে শুরু করে সবাইকে মুখস্থ বিদ্যা থেকে মুভ করে নিয়ে এসে চিন্তা করা শিখাইতে হবে, রাইট? আপনি তাকে ক্রিয়েটিভ হওয়া শিখাইতে হবে। তো নেক্সট জেনারেশনে যেটা হবে সেটা হলো যে যারা এখন আমাদের ওয়ার্কফোর্সে দেখবেন একটা বড় অংশ আছে, তারা বসে থাকে, বস অর্ডার করবে অ্যান্ড দে উইল ডু, ওদের তো আর দরকার পড়বে না। তো এই জন্যে একটা রিস্কিলিং লাগবে, একটা বিশাল বড় রিস্কিলিং লাগবে। রিস্কিলিং যদি আমরা করতে না পারি, তাহলে আপনি যেটা বলতেছেন যে অনেক লোকজন চাকরি হারাবে। কিন্তু রিস্কিলিং করতে পারলে, বিকজ দেন ইউ উইল নিড ডিফারেন্ট কাইন্ডস অফ টাস্ক। প্রপারলি যদি আমি পুরো ন্যাশনকে আসলে এআই বা অটোমেশন বা ফিউচার টাইমের সাথে ম্যাচ করাতে চাই, সেক্ষেত্রে অ্যাক্সেস টু ইন্টারনেট একটা বড় ইস্যুস। সেইখানে বাংলাদেশ ঠিক কোন অবস্থানে রয়েছে বলে মনে হচ্ছে আপনার? বাংলাদেশ, টু বি ফেয়ার, উই হ্যাভ কাম এ লং ওয়ে। হ্যাঁ, 10-15 বছরের আগের হিসাব করলে উই হ্যাভ কাম এ লং ওয়ে। স্টিল আমাদের দেশে রাফলি, ইফ আই এম নট মিস্টেকেন, রাফলি 30% এরিয়া স্টিল নট কাভার্ড বাই ইন্টারনেট কানেক্টিভিটি। তো এইখানে অবশ্যই কাজ করার আর কি আছে। আপনি যদি অ্যাটলিস্ট এই কানেক্টিভিটিটাকে যদি দিতে না পারেন, তাহলে তো কীভাবে আপনি মনে করেন এই প্রযুক্তিগত দ্য সার্ভিসেস ভায়া দ্য টেকনোলজি, হাউ উইল ইউ প্রোভাইড দ্যাম, রাইট? যেমন আপনি দেখেন আমাদের দেশে একটা বড় সমস্যা কি, একটা বড় সমস্যা হচ্ছে ভালো টিচাররা শহরাঞ্চলে বাইরে যেতে চায় না, ফর ভেরি রিজনেবল, রাইট? কারণ একজন মানুষ, সে মনে করেন একটা অজপাড়াগায় স্কুলে যাবে, তার বাচ্চারই কোথায় পড়াবে? ওই জায়গাতে প্রপার প্রত্যেকে চায় তার ফিউচার জেনারেশন বেটার লাইফ, ডেফিনেটলি, রাইট? কিন্তু আপনি যদি কানেক্টিভিটি দিতে পারেন এবং ফ্যাসিলিটিগুলোকে যদি আপনি একবারে অজপাড়াগায় স্কুলে অ্যাভেলেবল করতে পারেন, তাহলে কিন্তু একজন ভালো শিক্ষক ঢাকা শহরে বসে উনি পড়াইতে পারবেন। আপনার কি মনে হয় যে এখন আসলে ইন্টারনেটকে মৌলিক অধিকারের পর্যায়ে নিয়ে যাওয়ার সময় আসছে বাংলাদেশের? ডেফিনেটলি, ইজ এ ভেরি ভেরি গুড পয়েন্ট দ্যাট ইউ রেইজড। আই মিন, আমরা তো বলতেছি যে গণতন্ত্রায়ন, রাইট? আমাদের আসলে এই সার্ভিসগুলোর গণতন্ত্রায়ন হওয়া দরকার। যে স্বাস্থ্যসেবা ফর এক্সাম্পল, অথবা এই যে কানেক্টিভিটি আমরা বললাম, এডুকেশন, এইগুলার গণতন্ত্রায়ন দরকার। ঢাকা শহরে আপনি যে সার্ভিস দিবেন, এই সার্ভিসটা বৈষম্যমুক্ত এই জায়গাগুলোতে করা দরকার সবচেয়ে বেশি, যেটা মৌলিক অধিকারের জায়গা, আমার লাইফস্টাইলের জায়গা, সেই জায়গাগুলোতে। এবং এইখানে টেকনোলজি ক্যান প্লে বিগ রোল। আপনি একটা জিনিস চিন্তা মনে করেন, স্বাস্থ্যসেবা, রাইট? আমাদের মতো দেশের জন্য অথবা পৃথিবীর কোনো দেশের জন্য স্বাস্থ্যসেবা জিনিসটা খুব খুব স্পেসিফিক একটা স্কিল। আপনি কখনো এনাফ ডাক্তার, এনাফ নার্স তৈরি করতে পারবেন না, এই শর্টেজ আপনার থাকবেই। লুক এট ইট লাইক 80 ইয়ার্স 90 ইয়ার্স সব, এবং আমেরিকার কথা বলেন, সব জায়গায়। এটা শুধু স্বাস্থ্যসেবা না, সকল স্কিল জবের জন্য এইটা থাকবেই, বিকজ ইট টেকস এনার্জি, ইট টেকস ধৈর্য, এবং সব ইয়াং জেনারেশন এটা হয় না। যাদের হয় তারা ওই স্কিলে আগাইতে পারে। তো এখন আপনি তাহলে প্রবলেম সলভ করবেন কিভাবে আপনি এনশিওর করবেন যে প্রত্যেকটা প্রসূতি মা সারা দেশে সব জায়গায় সার্ভিস পাবে? কিভাবে আপনি এনশিওর করবেন যে কোনো শিশু সামান্য কোনো রোগে মারা যাবে না, বিট ইন ঢাকা ওর একবারে মনে করেন যে এক্সাম্পল বরগুনার একবারে একটা চরাঞ্চলে, রাইট? আপনি এই জন্য এখানে টেকনোলজিকে ইউজ করতে পারেন, এবং ইউজিং এআই আপনি আসলে খুব ছোটো ছোটো এআই এপিআই দিয়ে, এআই এজেন্ট দিয়ে আপনি অনেকগুলো বড় বড় মহামারীকে আপনি আসলে আটকানোর মতো আপনি কাজ করতে পারেন। চিকিৎসার ব্যবস্থার আপনি এই সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবেন। কিন্তু এইগুলোর জন্যে বেসিক হচ্ছে আপনাকে কানেক্টিভিটি লাগবে, এবং আমাদেরকে ইন্টারনেট বেসড সার্ভিসগুলোকে অ্যাফোর্ডেবল যাতে করা যায় এটার ব্যবস্থা করতে হবে। সেই ইন্টারনেট সহজলভ্য করবার জন্য আমরা জানি যে এরই মধ্যে বাংলাদেশে স্টারলিংকের মতো জায়ান্ট কোম্পানি এসেছে, বাংলাদেশ স্যাটেলাইট রয়েছে, এবং আইএসপি এরাও ইন্টারনেট প্রোভাইড করছে। কিন্তু কোথায় কোথায় যেন একটা হারমোনির মিস্টেক দেখা যায় কিনা, আপনি দেখেন কিনা? জিনিসটা হচ্ছে এরকম যে আমি যেভাবে দেখি জিনিসটা, সেটা হচ্ছে যে টেকনোলজি উইল প্রোগ্রেস, রাইট? এবং নতুন নতুন প্রযুক্তি আসবে। হ্যাঁ, একটা প্রযুক্তি যখন আসে, নতুন একটা প্রযুক্তি, যেমন সিম্পল জিনিস, এখন ইলেকট্রিক কার আমরা দেখতে পাচ্ছি, রাইট? ইলেকট্রিক কারের কারণে আপনি দেখেন এমনি যেগুলো কনভেনশনাল ফুয়েল বেস কার, বিভিন্ন জায়গাতে দে আর রিয়েলি কম্পিটিং, রাইট? এখানে এখন হুইচ টেকনোলজি টু টেক or হুইচ নট, এটা একজন কাস্টমারের জন্য, তার চয়েস, রাইট? ঠিক একই রকম মনে করেন, যেমন আপনার যদি
ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য যদি একটা নতুন একটা সলিউশন আসে, যেমন এখন বাংলাদেশ স্যাটেলাইট ইন্টারনেট কানেক্টিভিটির মাধ্যমে, যেমন স্টারলিং সার্ভিসের মাধ্যমে ইউ ক্যান রিচ প্লেসেস যেখানে ফাইবার অপটিক কানেকশন নাই, অথবা যেখানে ওয়্যারলেস কানেক্টিভিটি নাই, যে গ্রামীণ ফোন রবি অথবা টেলিটক অথবা বাংলা লিঙ্ক নেটওয়ার্ক নাই, হ্যাঁ, সেখানে আপনি স্যাটেলাইট কানেক্টিভিটি দিয়ে আপনি ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবস্থা করতে পারবেন। হ্যাঁ, তো এই জায়গাতে আমি আসলে একটা সার্ভিসকে আরেকটা সার্ভিসের ঠিক কম্পিটিটর দেখি না, আমি আসলে এটাকে পরিপূরক হিসেবে দেখি। একজন আইএসপি সে কোথাও হয়তো বা ইন্টারনেট কানেক্টিভিটি দিচ্ছে, সে আবার ওই কোম্পানিটা আবার যে জায়গাতে এই ফাইবার অপটিক কানেক্টিভিটি নাই ওই জায়গাতে সে স্টারলিং দিয়ে স্যাটেলাইট ইন্টারনেট কানেক্টিভিটি প্রোভাইড করতে পারবে। তো আমি এটাকে দেখি যে ওই বিজনেস প্রতিষ্ঠানগুলোর জন্য নাও অ্যানাদার মেকানিজম টু প্রোভাইড দ্য সার্ভিস। আপনি এই মুহূর্তে যে দায়িত্বে রয়েছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, সেইটা নিয়ে আসলে ফিউচার পরিকল্পনা কি? আমি একটু আগে মেনশন করেছিলাম বে অফ বেঙ্গলে, হ্যাঁ, তো আমরা কীভাবে বে অফ বেঙ্গলকে আরও মনিটর করতে পারি এটার জন্যে এটা মেরিন স্যাটেলাইট সিস্টেমের কথা, এটা নিয়ে আমরা এখন কাজ করতেছি। এবং এটা যদি হয় তখন বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে যদি কোনো ধরনের স্মাগলিং হচ্ছে, এটা আমাদের নেভি কোস্ট গার্ড তাদের একটা বিশাল বড় একটা সমস্যা, তারা দে আর নট এবল টু মনিটর, বিকজ আপনার কাছে তো মনিটরিংয়ের সিস্টেম থাকতে হবে। ব্লু ইকোনমি যেটাকে আমরা বলি, ইফ উই হ্যাভ এ বেটার ওয়ে অফ কানেক্টিং দোজ বোটস অ্যান্ড সো অন, এটা আমাদের সামুদ্রিক অর্থনীতিকেও সহযোগিতা করে। বোটম্যানরা কমপ্লেন করেন যে ওনারা যখন গভীর সমুদ্রে যান, হ্যাঁ, পাইরেটেড ডাকাতি বোটগুলো আসে, এসে ওদের কাছ থেকে ডাকাতি করে নিয়ে যায়, এসে 10 টন 15 টন মাছ ধরে সব ডাকাতি করে নিয়ে যায়। যখনই এই ধরনের সিস্টেম থাকবে তখন ডাকাতরাও আর এই